এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পরের কি? ছেলেটা অবশ্য কুচকে তাকালেও পরের স্বাভাবিক রিয়াকশন দিল। সে জানে না এমন নয়, জেনেছে কাল ঢাকা থেকে বাড়ি ফিরে পরে পাশ কাটিয়ে চলে যেতে নিল। তবে ছেলেটার কথাই থেমে গেল। তবে শেষ পর্যন্ত আসতেই হলো আমাদের বাড়িতে। এই পরি দাঁতে দাঁত চেপে হাসলো, অতপর হ্যাঁ হ্যাঁ করে এসে পেছন ফিরল। আবারও ছেলেটার দিকে চোখ বুলিয়ে নিল। বেশ আটিসাটি স্বাস্থ্য, এটা কে তার জানা নেই। তবে বুঝতে অসুবিধা হলো না, এ বাড়ির ছেলেই হবে। প্রথমত অচেনা কেউ যতই ছোট হোক, ভদ্রতার সূচক আপনি করে সম্বোধন করতে হয়, জানা নেই? শেখায়নি কেউ। দ্বিতীয়ত এটা আমারও বাড়ি, শেষ পর্যন্ত আসার কথা হচ্ছে কেন? চাইলে যখন তখন আসবো, সমস্যা আপনার? থাকলেও যায় আসে না আমার। কথা বলতে বলতে বোকা হাসিটা ঠোঁট থেকে সরে গেল ওর। কথা শেষ করে গট গট করে চলে আসলো। আর আলিফের মুখটা থমথমে হয়ে গেল অপমানে। মেয়েটা তাকে অপমান করলো, রাগ হলো। রাগে মুখে চলে আসলো ওখান থেকে। পরে দেখে নেবে। বারান্দার শেষ মাথায় এসে দাঁড়ালো পরি। সেখানে দরজা ভেড়ানো ভেড়ানো দরজা খুলে দাঁড়ালো সে। আন্নিকে রেখে এসেছে, কিন্তু পর মুহূর্তেই নিজের পেছনে আন্নির উপস্থিতি টের পেল। নিচু আওয়াজে বলছে সে, একা এসেছো কেন পরে? আমাকে ডাকবে না? চোখ ফাঁকি দিয়ে চলে এসেছো? কেন, সমস্যা কি? খালি পায়ে 3 ধাপের সিঁড়িতে পা রেখে নিচে নেমে আসতে আসতে বলল পরি। আন্নিও ওর নামা দেখে নিচেও নামলো খালি পায়ে। তুমি একা আসবে না তাই? যেখানে যাবে আমাকে নিয়ে যাবে। আপাতত এখানে আমি তোমার ছায়া সঙ্গী। পরি ঘাড় বাঁকিয়ে পেছনে আন্নিকে দেখলো, ভ্রু নাচালো সিরিয়াস মুখে। আন্নি ভরকে গেল। ওর ভরকে যাওয়া মুখ দেখে পরি ফিক করে হেসে দিল। সামনে ফিরলো আবার। সামনে পুরোটা জায়গায় বিভিন্ন সবজি লাগানো। সেখানেই নাসরিনকে দেখা গেল, সাথে কম বয়সী একটা মেয়ে, নাসরিনের মেয়ে জুই। কাল পরি পরিচিত হয়েছে। নাসরিন পরীকে দেখে নিজে এগিয়ে আসলো। সবজি সহ সব গাছপালা পড়েছে বেশ। তুমি ঘুম থেকে উঠে গেছো এত তাড়াতাড়ি? পরি হালকা হাসলো। এ বাড়িতে আসার আগে নিজের বাড়ির কিছু মানুষের থেকে এ বাড়ির কোনো মানুষ কেমন তা জেনেছে। তাকে একটা বিষয়ে তার বাবা সাহায্য করেছে, সরাসরি না, তিতলিকে দিয়ে বলিয়েছে নাসরিন আন্টির কথা। নিঃসন্দেহে তার সাথে পরি ভালোভাবেই মিশতে পারে। কেন অনেক কথা। পরির ধারণা হয়েছে নাসরিন ভালো, তার সাথে মিষ্টি করে কথা বলেছে। একমাত্র এই মহিলার কথাই পরির ভালো লেগেছে। বাকি সবার মিষ্টি কথা সহ্য হয়নি ওর। আমি কি শহরের মেয়ে? গ্রামে জন্ম আর গ্রামেই বড় হওয়া, সকাল সকাল ওঠার অভ্যাস আছে। নাসরিনও হাসলো একটু। জুই এসে পরির হাত ধরলো। তার খেলার সঙ্গী নেই এই বাড়িতে। নিজের বড় ভাই তো বছরে একবার আসে নাকি সন্দেহ। আর দালির এক ছেলে, তার আর সন্তান নেই। জুয়ের মেজে চাচাও বাড়িতে আসেন না ঈদ আর কোনো বিশেষ কারণ ছাড়া। জুই কাল এসে পরির কাছে আফসোস করেছে, বাড়ির বাইরে মাতাকে যেতেও দেয় না, তাই তো সঙ্গী নেই কোনো। পরি আর আন্নিও শুনেছে ওর কথা। চলো আকাশের পরে আমাদের সাথে সবজি ছিঁড়বে। জুই, তোমার বড় পরি আপু বলে ডাকবে বলেছি না? সমস্যা নেই, ও পরেই বলুক। আমিও তো আন্নিকে ফ্রেন্ড বানিয়ে আন্নি বলে ডাকি। নাসরিনকে আটকে দিয়ে পরি বলল। অতপর খালি পায়ে সবুজ ঘাসের উপর জুয়ের সাথে পা মিলিয়ে হেঁটে চলে গেল সামনে। নাসরিনও এগিয়ে গেল। যতই হোক সকাল সকাল খালি পায়ে মেয়েটা এভাবে হেঁটে বেড়াচ্ছে, যদি ঠান্ডা লেগে যায় এখনই ঘরে পাঠাবেন তিনি। সবার ব্যস্ততার মাঝেই আন্নি ফোনটা বের করে সামনে সাবধানে ধরে কিছু করলো। তখনই পেছন থেকে কারোর গলায় চমকে উঠল। এই মেয়ে কি তুলছো ফোনে? চমকে পেছনে ফিরে আলিফকে দেখলো। বয়সটা ঠিক আন্দাজ করতে পারল না, নিজেকে স্বাভাবিক করে নিল। আপনি কে? আপনাকে বলবো কেন? আমার বাড়িতে এসে আমাকে বলছো কেন? বলবো। ফোনে কি উঠাচ্ছিলে? আপনাদের এই সবজির বাগানে ছবি তুলছিলাম। বাগান পাচার করে দেব পাচারকারীদের কাছে, তাই। আনিয়ে কথা শেষ করে চলে আসলো সেখান থেকে। এগিয়ে গিয়ে ওদের পাশে দাঁড়ালো। আরিফ আবারও ভ্রু কুচকালো। হচ্ছেটা কি? সবাই তাকে কথা শুনিয়ে চলে যাচ্ছে, সে কিছু বলতে পারছে না। ডার্ক ব্লু কালারের টপস আর অফ হোয়াইট কালারের স্কার্ট,
গলায় উড়না পেঁচানো, সকাল সকাল নূপুর পরিহিত, খালি পায়ে শিশির মাখানো সবুজ ঘাসের উপর হাঁটতে থাকা এক তরুণী। শুধু তরুণী নাকি কোনো শুভ্রতম পুরুষের শুভ্রতার রানী। এমন দৃশ্য সামনে থেকে কে না দেখতে চাই। শুধু সময়ের অপেক্ষা। অপেক্ষার শব্দটার মধ্যেও এমন কি মেশানো আছে যা পাগল প্রেমিকদের মাথোয়ারা করে। আর শুভ্রতম ধৈর্যশীল পুরুষদের দেয় সেই আকাশের মতো শুভ্রতা, যা শুধু চোখ দিয়ে দেখার নয়, বরং দুহাত বাড়িয়ে আলিঙ্গনও করা যায়। আবারও সেই শব্দ, শুধু সময়ের অপেক্ষা। ঠিক যেমন মনে এক উত্তেজনা, ভয় নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠা, অতঃপর এত ভয়, এতটা উত্তেজনার অবসান ঘটে, সব যেন হাওয়ায় মিলিয়ে যায় সেই মেঘের ভেলায় গা ভাসিয়ে। কি নিদারুণ ভালো লাগা, তাই না? সকালের খাবার খাওয়ার জন্য সবাই বেরিয়ে এসে উপস্থিত হয়েছে ডাইনিং টেবিলে। এই বাড়িতে পুরুষরা আগে খেয়ে নিজ নিজ কাজের জন্য বেরিয়ে যাবে, সময়টাতে বাড়ির মেয়েরা সব হাতে গুছিয়ে এগিয়ে দিয়ে তবে খেতে আসতে পারবে। প্রতিদিনের রুটিন মতো আজও পুরুষেরা খেতে বসেছে। জামশেদ আলীর এবং তার ছোট ভাই আলিফ আর জামশেদ আলীর ডান হাত ফুলা। জামশেদ আলীর স্ত্রী পাশ থেকে তদারকি করছে। তখনই হুট করে পরে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। তার পেছনে ছিল আন্নি। পরি তার দিকে তাকিয়ে নিজের পাশের চেয়ারের দিকে ইশারা করে বলল, আন্নি এখানে বসো, আমার ক্ষুধা লেগেছে। আপনারা এত বেলা করে খান কেন? আমার জন্য তো আম্মু সব সময় সকালে নাস্তা রেডি রাখে, আপনারা তো নাস্তাও করেন না। একটা প্লেট নিতে নিতে পরি নিজের কথা শেষ করলো। সবার দৃষ্টি ওর দিকে। হতভম্ব এবারের কেউ এই সাহস দেখাবে না, আর ও এভাবে বসে পড়লো। পরীর কি সেদিকে খেয়াল আছে? সে গ্লাসে পানি ঢেলে একটু পানি খেয়ে জামশেদ আলীর স্ত্রীকে তাড়া দিল। আমাকে খাবার দেন, কি রান্না করেছেন? আপনার হাতের রান্না বেশ আছে। পরি এবার সবার মুখ এক এক করে দেখলো। আন্নিও দাঁড়িয়ে আছে পাশে, বসেনি এখনো। পরি কপালে ভাঁজ ফেললো। মনে মনে তো ঠিকই ওর কাছে সবটা প্রকাশিত। এইভাবে তাকিয়ে আছেন কেন সবাই? মনে হচ্ছে আমাকে কখনো দেখেননি। শোনো মেয়ে, এই বাড়ির একটা নিয়ম আছে। তোমাদের বাড়ির মতো বিশৃঙ্খল ব্যবস্থাপনা না। বাড়ির পুরুষরা আগে খায়, তখন কোনো মেয়ে মানুষ খেতে বসে না। সে বাড়ির মেয়ে হোক বা বউ হোক, তুমি উঠো আগে, ওনারা খাবার শেষ কইরে নেই। গম্ভীরভাবে বললেন জামশেদ আলীর স্ত্রী। তখন সালাদের বাটি হাতে উপস্থিত হলো নাসরিন। সবার মাঝে থমথমে ভাব দেখে অবাক হলেন। তার পায়ের গতি কমে আসলো। সব পর্যবেক্ষণ করতেই বুঝে নিল। পরিস্থিতি সামলানোর জন্য বাটি টেবিলের উপর রেখে পরীর কাছে এসে ওর ঘাড়ে হাত রাখলো। আস্তে করে বলল, পরি, তুমি আমার সাথে আসো, ক্ষুধা লেগেছে। আগে বলবে না আমি নাস্তার ব্যবস্থা করে দিতাম। এখানে সবাই সকালে ভাত খায়। পরীর দৃষ্টি তখন শান্ত, জামশেদ আলীর স্ত্রীর দিকে নিবদ্ধ। আন্নি একবার পরীকে দেখছে, আর একবার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাকে দেখছেন। পরী নীরবে উঠে দাঁড়ালো। তার সামনের চেয়ারে জামশেদ আলীর স্ত্রী দাঁড়িয়েছিলেন স্বামীর পাশে। পরী উঠে এসে দাঁড়ালো ভোলার পাশে। সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো ভোলাকে কিছুক্ষণ। তারপর মনে করার ভঙ্গিতে নিচু আওয়াজে বলল, তুমি সে না যে আমাকে সহ আমার ভাই বোনদের সালিশ পর্যন্ত নিয়ে গিয়েছিলে? তোমারে ভুলি কেমন করে কও? তোমার ওই ভোলা পেটের ভুঁড়িই তো আমি বার করতে চাইছি। ভোলার খাবার গলায় আটকে গেল। কেসে উঠল। সবার দৃষ্টি তখনও পরীর উপর। ওর কর্ম দেখতে ব্যস্ত সবাই। কি বলল মেয়েটা? ভোলার কাশি উঠে গেল। আরে ভুঁড়ি, সরি ভোলা কাকা, ধীরে সুস্থে খাবা না? আমি তো আছি। তোমার এমন খাওয়ান খাওয়াবো না যে বছরের ভুঁড়ি প্রতিযোগিতায় তুমি ট্রফিটা পাইবা। বলতে বলতে জলদি পায়ে পানির গ্লাস নিতে আসলো। হঠাৎ পায়ে কিছু বাধার ফলে পরে সোজা ডাইনিং টেবিলের উপর পড়লো। হাতে লেগে জগের পানির সহ খাবারের বাটি উল্টে গিয়ে পড়লো জামশেদ আলীর গায়ে। সাদা গেঞ্জিটা মুহূর্তেই পানি আর তরকারিতে মাখামাখি হয়ে গেল। গরম তরকারি গলায় তো লাগলোই, সাথে টেবিল থেকে গড়িয়ে জামশেদ আলীর স্ত্রীর পায়ের উপর পড়লো। উনি আর্তনাদ করে উঠল। সবাইকে আরো এক ধাপ হতভম্ব হয়ে গেল। কি করবে মাথায় আসলো না কারোর। সবাই হা হয়ে তাকিয়ে আছে। ভোলার কাশি থেমে গেল এমন অবস্থা দেখে। উনি নিজের হাত ধরে আর্তনাদ করে উঠল, ও মা গো, আমার হাত, আন্নি বাঁচা আমাকে। আমার হাত বোধহয় ভেঙেই গেল। কে আমারে পা দিয়ে ফেলে দিল গো? আম্মু!
বিছানার উপর বাবু মেরে বসে দু হাতে ডান পা এমনভাবে ধরে আছে পরি যেন পায়ে বেশ ভালো ব্যথা পেয়েছে। ওভাবে ধরে রেখে একদিকে হেলে দরজা দিয়ে বাহিরে উঠে দিল আর মুখে আর্তনাদ করলো। উফ, আমার পা, থুড়ি পা না হাত, উফ আমার হাত, মা গো মা। পায়ের উপর থেকে হাত সরিয়ে হাতের কবজিতে হাত রেখে জিভ কেটে বলল পরি। পাশে আন্নি ওর কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। মেয়েটা সত্যিই মজার। ওর আশেপাশে যে থাকবে সবাই হাসতে বাধ্য। কিন্তু ইয়ান স্যার, উনি কি হেসেছেন কখনো? আমি কি দেখে এলে? বাইরের অবস্থা কি? ম্যাম, আপনি এটা ইচ্ছাকৃতভাবে করেছেন তাই না? আপনার ব্যথা লাগেনি তো? এতক্ষণে বুঝলে? আমি তো সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কিভাবে পড়লেন? অনেক ব্যথা পেয়েছেন ভেবেছিলাম। পরি একটা হাসি দিল। বাহুতে হাত রেখে ডলতে ডলতে চিবিয়ে বলল, শোনো মেয়ে, এ বাড়ির একটা নিয়ম আছে। তোমাদের বাড়ির মতো বিশৃঙ্খল ব্যবস্থাপনা না। আমাদের বাড়ি বিশৃঙ্খল। আমাদের বাড়ি বিশৃঙ্খলা? আমাদের বাড়ি মাত্র তো শুরু। প্রথমেই ওনাকেই দেখে নেওয়া যাক। তুমি জানো, অন্নি ওই কথাটা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ওনার কোমর ভেঙে যদি ঘরে না বসিয়ে দিয়েছি, আমিও কি ম্যাম? আমিও রসকসহীন ইয়ানের বউ না। ক্যাবলা একটা হাসি দিয়ে কথাটা বলল পরি। অতপর হাত বাড়িয়ে নিজের ফোনটা বালিশের কাছ থেকে নিজের হাতে তুলে নিল। দুঃখে দুঃখে মুখ করে কারোর কাছে ফোন লাগালো। বেশিক্ষণ দেরি হলো না, কয়েকবার রিং হতেই রিসিভ করলো কেউ। আমার ফোন ধরার লাগে কি সামনে নিয়ে বৈশা ছিলেন? আমারে তো ওয়েট করা লাগলো না। ওপাশ থেকে কোনো কথা এলো না। এসেছে তবে কাউকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া পুরুষালী স্বর। ফোন করার এক্সাক্ট কারণ বলো তাজকিয়া। আসলে মুই প্রেমের কথা কইতে আইছি। কইবেন? কাম রিসিপশন পার্টি যেন কবে? পরে জিভ কাটলো, মনে মনে নাউজুবিল্লাহ আওড়ালো। ইয়ানও এমন কিছু বলতে পারে? আনির বুঝতে অসুবিধা হলো না পরীর কথোপকথন, যে কার সাথে কথা বলছে। তাই উঠে বাহিরে চলে গেল। পরি শুয়ে দিকে চেয়ে কথা ঘুরে ব্যথাতুর কণ্ঠে গলার জোর বাড়িয়ে বলল, সকাল থেকে এখনো কিছুই খাননি। আমি দেখেছেন কয়টা বাজে? আমি অসুস্থ বোধ করছি। এবাড়ির কেউ আমাকে খেতে দেয়নি। তার ওপর সকালে ব্যথা পেয়েছি ডাইনিং টেবিলের ওপর পড়ে গিয়ে। সব দোষ ওই ভোলা কাকার। আমাকে পায়ে বেঁধে ফেলে দিয়েছে। এখন বলে সব দোষ আমার। আমাকে কেউ ঔষধও লাগিয়ে দেয়নি। কেমন বর আপনি? এত ক্ষমতা টাকা দিয়ে কি করলেন? এসি রুমে বসে কাজ করছেন, এইদিকে আপনার বউ না খেয়ে দিন পার করছে। ঔষধ দেওয়ার মানুষ নাই, এই আপনার ক্ষমতা? ইয়ানের বুক থমথমে। তার কাছে সব খবর আগেই আসে। পরীর কর্ম ঠিকই বুঝে গেল এ যেন অন্য ইয়ান। আমার বউ না খেয়ে? আমি তোমাকে উঠিয়ে নিয়ে আসি, ঢাকায় এসি রুমে নিজের কোলে বসিয়ে খাওয়াবো। আসবো? ভ্যাবাচাকা খেয়ে গেল পুরি। শুকনো গলায় কাশি দিয়ে উঠল। ইয়ান তার সাথে পায়ে পা লাগিয়ে চলছে। বাই এনি চান্স লোকটা কি চেঞ্জ হচ্ছে? গাড়ি পাঠান, আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। এখনই পাঠান। এমন বাড়িতে আমি থাকবো না যেখানে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক থাকে না। ড্রামা শেষ? আপনার মনে হয় আমি ড্রামা করতে ফোন দিয়েছি? নিজে তো ঠিকই খেয়ে দিয়ে পেট পুজো করে অফিসে চলে গেছেন। আপনার সাথে করব আমি বউ ভাত? কবে দেখব ওই অফিসে বসে ভুঁড়ি বানিয়ে ফেলেছেন। স্যা আমার বর হবে ভুঁড়িওয়ালা? তার থেকে তো এই আলিফও ভালো। তাজকিয়া? রাশভারী কণ্ঠ পেতে পরি ঠুস করে লাইন কেটে দিল। এই লোক কি রাগ করলো? বাহ, পরি ঠিক করলি না ভুল করলি? না না না, ঠিক করেছিস। বেশি ভাব। এই লোকের ভয় পাবি কেন তুই? ঘরের বউ ভয় পেতে নেন। পরির দৃষ্টি গেল দরজার দিকে। নাসরিন দরজার কাছে দাঁড়িয়ে হাতে খাবারের প্লেট। পরি নড়েচড়ে বসলো। ওষুধ কাজে দিয়েছে ঠিকই আন্দাজ করেছিল। বুড়ি দরজার কাছে দাঁড়িয়ে কথা শুনছিল। যে না বলেছে বাড়ি ছেড়ে চলে যাবে, সেই মিনিট পেরোতে খাবার হাজির। বাহ, সকালের ঘটনার পর সবাই জামশেদ আলীর স্ত্রী এবং তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর কারোর খাওয়া দাওয়ার খবর নেই। পরের কে যায় আসে? সে এদের জন্য না খেয়ে থাকবে? এত পাপ করেছে, একটু শাস্তি তো পেতেই হবে না? তোমার বুঝি খুব ক্ষুধা লেগেছে? আসলে বড় ভাবির অমন অবস্থা তাই। আপনাদের মতো উপোস থাকার অভ্যাস আমার নাই। আমার ক্ষুধা লেগেছে তো খাবার চাই।
নাসরিনের ঠিক পছন্দ হলো না হয়তো কথাটা, তারপরও মনে মনে ভাবলো মেয়েটা অনেক আদরে বড় হয়েছে, এটা স্বাভাবিক। তাই ওর সামনে খাবারের প্লেট রেখে মুখে হাসি ফুটিয়ে বলল, বুঝেছি, তোমার না হাতে ব্যথা লেগেছে, এখনো ব্যথা আছে, তাহলে খাওয়া শেষে ওষুধ খেয়ে দিও। পরি চট করে হাত চেপে হাসার চেষ্টা করলো, মাথা কয়েকবার নাড়ালো। আচ্ছা, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। জুই আসবে, কিছু লাগলে ওকে বলো, কাজের মেয়েকে বলে দিবে। পরি মাথা নাড়াতেই নাসরিন চলে আসলো। সময়ের ব্যবধানে জুই আসলো ঘরে। তাকে বেশ খুশি খুশি লাগছে। পরি খাবার খেতে খেতে তার উদ্দেশ্যে বলল, কি জয়রানী, তোমার খাওয়া হয়েছে? আর এত খুশি কেন শুনি? জুই মনোমুগ্ধকর একটা হাসি দিল। উজ্জ্বল ফর্সা গায়ের রং, 11-12 বছরের মেয়েটা অতটাও চঞ্চল না, পরি খেয়াল করেছে। বাড়ির সবার সামনে যায় না বেশি, নিজের মতো ঘরে খেলে। এক কথায় যাকে বলে, এই বাড়িতে মেয়েদের অতিরিক্ত চঞ্চল ভাব কারোর পছন্দ না। তাই তো মেয়েটা চুপচাপ একা থাকে। হ্যাঁ, খেয়েছি রান্নাঘরে যেয়ে। আমি না অনেক খুশি হয়েছি। ওই যে বড় চাচি ব্যথা পেয়েছে, পা পুড়ে গিয়েছে, ঠিক হয়েছে। তুমি জানো, আমাকে একটু বাড়ি থেকে বের হতে দেয় না। আমার কোনো বান্ধবী নেই, এই জন্য স্কুলে যে আছে একবার বাড়িতে এনেছি বলে অনেক রাগ করে, তারপর আমার কোনো ফ্রেন্ড হয় না। ও স্কুলে গিয়ে সবার কাছে বলে দিয়েছিল, একটু হাসলেই রাগ করে বড় চাচা চাচি আব্বু। এখন ঘরে বসে থাকবে, ঠিক হয়েছে। পরি বুঝেছে, এমনভাবে মাথা নাড়ায়। যতই হোক তোমার বড় সে জয়রানী, তোমার দিক থেকে তুমি সম্মান দেবে। কে কি করলো সেটা বিচার করা তোমার বিষয় না। হ্যাঁ, নিজের দিক থেকে লয়াল থাকবে। পরি নিজে এমন কাণ্ড ঘটিয়ে খুব সুন্দরভাবে জুইকে শিক্ষণীয় কথা বলল। জিও একদিনের পরিচিত তার খুব প্রিয় আপুর কথা অনায়াসে মেনে নিয়ে মাথা নাড়ালো। সময়টা তখন বিকালের শেষ ভাগ। আলিফ সারা বাড়িতে পরির অস্তিত্ব খুঁজে না পেয়ে সন্দিহান মনোভাবে বাড়ির বাইরে আসলো। কি হলো হঠাৎ? মেয়েটা কোথায় গেল? আলিফের কেমন যেন জিনিসটা ভালো লাগলো না, পরির হঠাৎ উড়ে এসে জুড়ে বসাটা। তাই তো সারাক্ষণ পরির দিকে সন্দিহান নজর রাখার চেষ্টা করছে। সেই মোতাবেক অনেকটা সময় পরীকে দেখা যাচ্ছে না। এমনিতে কাল থেকে এখন পর্যন্ত সারা বাড়ি টই টই করে ঘুরে বেরিয়েছে, এখন উধাও হলো কোথায়? সাথের বেয়াদব মেয়েটাকেও দেখা যাচ্ছে না। বাড়ির বাহিরে আসতে কোথা থেকে যেন জোরালো গলার আওয়াজ ভেসে আসলো। আলিফ দুদিকে মাথা ঘুরে দেখলো, কই, কান খাড়া করে ঠায় দাঁড়িয়ে রইল। মনের ভুল নাকি শিওর হওয়ার জন্য একটু পর আবারও আসলো, কারণ এই দুটো বাক্য। আলিফ নড়ে চড়ে দাঁড়ালো, অতপর একটু পরে বাম দিকে যেতে লাগলো। আরও ভোলা কাকা, এটুকুতে থামলে হইব? এত খাও, সব কই যায়? একটু গতর নাড়াও দেখি। পুরো বাড়িটা প্রাচীর দিয়ে ঘেরা। হাঁটতে হাঁটতে বাড়ির পাশে আসতে আলিফের চক্ষু ছানা বড়া, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। ভুল কাকা, এ কি অবস্থা তোমার? পুরো গায়ে সাদা ঘিয়ে কালারের কিছু লেগে আছে, দুই গাল, কপাল, হাতে আর ভুঁড়ি বিশিষ্ট প্যাটে। খালি গায়ে কেন? এক হাত উঁচু করে লুঙ্গি পরেছে। বালতিতে করে পানি এনে ঘোড়াদের সামনে থাকা বড় ডিবিতে দিচ্ছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। আলিফের কণ্ঠে ভোলা কাকা বালতি রেখে দু হাত কোমরে রেখে অসহায় মুখে তাকালেন। আন্নি পরীর পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছিল। আলিফকে দেখে চুপ হয়ে গেল। খড়ের স্তূপের উপর বসে পরি আখ খাচ্ছিল। আলিফকে দেখেও তার মধ্যে ভাবান্তর হলো না, আগের মতোই আখে কামড় দিয়ে চাবাতে লাগলো। এই মেয়ে, এসব কি করছো তুমি? জানো না ভোলা কাকা আমাদের পরিবারের একজন, ওনাকে দিয়ে এসব করানোর সাহস পাও কিভাবে তুমি? আপনিও তো এই পরিবারের একজন, তাহলে আপনাকে দিয়েও করাই, চলুন। আলিফ ভেবাছেকা খেলো। সে কি করবে মানে? আর সে কি বললো? এই মেয়ে কি বুঝেনি? থামুন। ভোলা কাকা পরিবারের একজন, আপনিও একজন, আর এই ঘোড়াগুলো পরিবারের। এগুলো বিক্রি করলে কি বাইরের মানুষ টাকা নেয় নাকি আপনারা নেন? তুমি বেশি কথা বলছো। এসব মা চাচিরা করে, আরও লোক আছে, পুরুষ মানুষ কেন করবে? পরি খাওয়া বাদ দিয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল আলিফের দিকে। আমার মা কি এসব করতো? আলিফের থেকে উত্তর আসলো না। পরির জানা নেই আলিফের আদতে মনে আছে নাকি। ও আলিফের দিকে আগের মতো তাকে গম্ভীর কণ্ঠে ডাকলো, ভোলা,
কাকা কি বলছি কানে যায় নাই? আমার মারে দিয়ে কি এই সব কাম করান হয়তো সব? যেভাবে ডিস্টেন্স নিয়ে কথা বলেছে পরি ভোলা কাকা হকচকিয়ে গিয়েছিল। আলিফের দিকে তাকালেও কি বলবে সে? সবকিছুর সাক্ষী সে নিজেই। জামশেদ আলীর মা নিজে এসব করিয়েছে পরীকে। দর্শীপনা করে বেড়ানো মেয়েটা কখনো বাড়ির কাজ করেনি সে যুগেও। এ বাড়িতে কি না করেনি? আমি না একটা কথা জিগাইছি, শোনেন না? হ করছে, বাড়ির বউ ছিল না? পরীর চোখের দৃষ্টি শীতল হয়ে আসলো। হঠাৎ হাসি ফুটলো উষ্ঠদয়ে। খড়ের স্তূপ থেকে নেমে আসলো। আসার আগে আন্নির হাতে অর্ধশেষ হওয়া আঁকটা ধরে দিয়ে আসলো। এগিয়ে এসে ভোলা কাকার সামনে দাঁড়ালো, চোখে হাসলো। নিচু হয়ে বালতিটা উঠিয়ে বিকালের শীতের হালকা আমেজের মাঝে বালতির পানি ভোলা কাকার গায়ে ঢেলে দিল। আলিফ আন্নি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ভোলা কাকার তো বেহাল অবস্থা, শীতের মাঝেও ঘেমেছে, তার উপর পানি। এই মেয়ে কি করলে এটা? এই মেয়ে, তুমি তো খুব বেয়াদব, আমারে ভিজাইয়া দিলে এমনে। গলার আওয়াজ নিচু। তোদের বাড়ির মেয়ে বউ না আমি। যদি বাড়ির কারোর কানে কথা লাগাইছোস ভুলভাল, তাহলে তোরে উপরে পাঠাই দিব, চেনস না পড়িলে। আর কাল থেকে বাড়ির আশেপাশে বা আমার চোখের সামনে আইবি না। আইলে এরপর ঘোড়ার পেছনে বসায় রাখবো। এই মেয়ে, তুমি কাকারে কি বলছো? পরের বলা কোনো কথা আলিফ শুনতে পায়নি, তাই ভ্রু কুচকে চেয়েছিল। বোঝার চেষ্টা করলো কি বলছে মেয়েটা, কিন্তু বুঝতে না পেরে অবশেষে প্রশ্ন করলো। পরে আলিফের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, এই মেয়ে কাকে বলছো? আমার নাম আছে না, ডাকলে সেই নামে ডাকবে, আর না ডাকলে নাই। পাগল। আন্নি চলে এসো। ওদের দুজনকে ওভাবেই রেখে পরে চলে গেল। সাথে ভোলা কাকার ভুঁড়িতে আর জ্বর বাঁধিয়ে গেল। আজব মেয়ে, শিক্ষা দীক্ষা কিছু নাই, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই শেখেনি। মিড়বিড় করে কথাগুলো বলে আলিফও বিরক্ত হয়ে চলে আসলো। রাতের প্রথম প্রহর পরে গালে হাত দিয়ে ফিরতে বসে চেয়ে আছে সামনে পান খেতে থাকা জামশেদ আলীর মায়ের দিকে। তার ঠোঁট সবসময় লাল হয়ে থাকে। পরে চেয়ে থাকতে থাকতে হঠাৎ ফিক করে হেসে দিল। হাসিস কেন? মাইয়া মানুষের অমনে হাসতে নাই, জানোস না? এত পান কেন খান আপনি? আমি ওনার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে প্রশ্ন করলো পরি। তিনি হয়তো বিরক্ত হলেন পরির কথা ঘুরে নেওয়ার জন্য। পানের উপর সব মশলা দিয়ে সেটা ভাজ করে গালি পুড়ে নিয়ে বললেন, তুই বুঝবি না ছেড়ি। বুড়িমার কাছ থেকে খেয়েছি, ডাটা খেতে বেশ মজার, ওটা আমাকে দেন। বলতে বলতে নিজেই পানের থালা এগিয়ে পান থেকে ডাটা ছিঁড়ে নিল। জামশেদ আলীর মা কোচকানো চামড়ার কপালে ভাঁজ ফেললেন। বুড়িমা কেডা? তিনি আরো একটু চোখ মুখ কোচকালেন। আমার মতো খায় না মানে? পরি ঠোঁট টিপে হাসলো, তবে তার জামশেদ আলীর মায়ের অগোচরে। মনে যা আসলো সেটা আড়াল করে বলল, আপনার মতো অত সুন্দর করে বানিয়ে খাই না, সেটাই বললাম আর কি। পেছনে থাকা আন্নিও হাসলো। ঢাকার মেশে তেমনভাবে সব সময় ওয়েস্টার্ন আদার্স পরেই বড় হয়েছে। যেহেতু এটা গ্রাম, তাই লং কুর্তি ব্যাটার তার জন্য। তার পোশাক সবসময় লং কুর্তি আর গলায় ওড়না পেঁচানো দেখা যায়। চুলগুলো সবসময় পনিটেল করা বাঁধা থাকে। কিন্তু ওর এই পোশাকের ডিজাইনে যেন এবারের লোকদের দৃষ্টিকটু। আন্নি এটা খেয়াল করেছে, তবে খেয়াল করে কি পরি বলে দিয়েছে ওয়েস্টার্ন আনলে এবারে সবার সামনে ওটাই পড়বে। পরি নাকি ওদের এমন দৃষ্টি দেখতে ভালো লাগে, অগত্যা আর কি। আন্নি ওসবে মাথা ঘামায় না। ওই শহরে ছেমড়ি, তুই অমনে হাসস কেন? হঠাৎ জামশেদ আলীর মায়ের কণ্ঠ পেয়ে হাঁকচুকে গেল আন্নি। দুজনের দিকে দৃষ্টি ঘুরালো সে। পরি ভ্রু নাচালো। কি ব্যাপার, এভাবে হাসছো যে? প্রেমে টেমে পড়লে নাকি কারো? বাছে দিল পরি। আন্নি আবার হাসলো। পরির পাশের পিড়িতে বসলো, জামা গুছে নিজেও এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা, এটা খেতে কেমন? আমি তো কখনো চোখেই দেখিনি এটা। আপনাকেও নিয়ে যাই চলুন, পটের বিবি সাজিয়ে দেব। নাক কুচকে আন্নির থেকে নজর ফিরিয়ে নিয়ে নিজের কাজে ব্যস্ত হলেন তিনি। পরি আর আন্নি একে অপরের দিকে সাবধানের সহিত তাকিয়ে মিটিমিটি হাসলো। কেউ না দেখলেও আলিফের জহরির চোখের আড়াল হলো না সে হাসি। সে সন্ধ্যার নজরে ওদের হাসি দেখলো। পরি মনে মনে মজা নিতে নিতে হঠাৎ দৃষ্টি আটকালো জামশেদ আলীর মায়ের দিকে। ও চুপ হয়ে গেল। গত কয়েকদিন যাবৎ তার কেমন যেন লাগছে ওনার মুখটা। ও এক ধ্যানে চেয়ে থাকলো ওনার মুখের দিকে। একটু আগেও কিছু একটা খোঁজার চেষ্টা করছিল ও ওনার মুখপানে, কিন্তু ওনার পান খাওয়ার দৃশ্য দেখে হাসি পেল। ভুলে গেল সে কেন ওভাবে তাকিয়েছিল। গত কয়েকদিনও এমনই হয়েছে,
তবে আজ সে বিষয়টা না এড়িয়ে গিয়ে বলল, আপনার মুখের আদল চেনা চেনা লাগে কেন? আপনার সাথে কি এর আগেও কখনো আমার দেখা হয়েছে? আমার মনে পড়ে না। জামশেদ আলীর মায়ের হাত থেমে গেল। পরি তা দেখলো, পাশে থাকা আন্নিও দেখলো। কিছুক্ষণ ওভাবে থম মেরে থেকে গম্ভীর হয়ে গেলেন তিনি। পাশ থেকে লাঠি হাতে নিলেন, অন্য হাতে কাঁসের থালা উঠিয়ে নিলেন। নিজের ঘরের দিকে যেতে যেতে নাসরিনকে হুকুমের সহিত রাগে কণ্ঠে বললেন, বইসে বইসে শুধু গিলা আর গল্প করা। রাত হয়েছে দেহ নাই, ঘরে কয়েল দেওয়া লাগে না? আমার পোলাপান একটু পর আইব, তাকে খাবার বাড়া লাগে না? অপমান করে গেলেন। পুরীর মুখও থমথম হয়ে গেল। এভাবে ওনাকে অপমান করলো কেন? নাসরিনের মুখের দিকে তাকালো, পুরী খারাপ লাগলো তার, কিন্তু নাসরিন স্বাভাবিক যেন এসব খুব স্বাভাবিক জিনিস। সে উঠে গেল একটা হাসি দিয়ে। উনি এভাবে বললো কেন ম্যাম? কি খারাপ এভাবে কেউ কাউকে বলে? এনার কোমর ভাঙতে হবে আন্নি, ভুল হয়েছে। এনারটাই আগে ভেঙে ঘরে বসিয়ে রাখা উচিত ছিল। এক পা কবরে তবু বুড়ির অনুশোচনা হয় না। দাঁতে দাঁত পিষে বলল পুরী। আন্নি চুপ রইল। কি করবে পুরী এবার? আলিফ ওদের সামনে এসে সন্দিহান কণ্ঠে বলল, এই তোমরা ওভাবে কি কথা বলছো? পুরীর রাগ বাড়ল আলিফের কথা শুনে। সব সময় সব কাজে এই ছেলের নিজের বুচা নাক কেন ঠোকাতে আসবে? উঠে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার কোমর ভেঙে ঘরে বসিয়ে রাখবো তারই পরিকল্পনা করছিলাম। ফার্দার আপনার বোচা নাক আমার কথার মাঝে গলাবেন না। তো দ্বিতীয় টার্গেট আপনি হবেন। হনহনিয়ে চলে গেল পুরী। আন্নিও মুখ বেঁকিয়ে চলে আসলো। ছেলেটাকে তার গাধা মনে হয় একটা, তাই তো আজ 17-18 বয়সী কিশোরীদের মতো কাজ করে আসলো। খট করে লাইন কেটে দিয়ে টেবিলের উপর ফোনটা ছুঁড়ে মারলো। ফোনটা একেবারে কোনায় গিয়ে থামলো। সবসময় শান্ত মস্তিষ্কের তৌহিদ তাসিনের এতে মাথা ব্যথা নেই, কারণ আজ তার মস্তিষ্কে মোটেও শান্ত নেই। অন্য একটা পুরুষালী হাতের দেখা মিলল। ফর্সা লোমযুক্ত হাত এগিয়ে ফোনটাকে সঠিক জায়গায় রেখে দিল। গোল টেবিলটার উপর একটা কফির মগ রেখে বসে পড়ল সামনে, অন্য হাতে তার নিজের কফির মগ। সব সময়ের মতো গম্ভীর মুখটা ভেসে উঠল। তৌহিদ একবার কফির মগের দিকে তাকালো বিরক্ত মুখে। ব্লেডি বাস্টার্ড, এতদিন লাগে একজনকে খুঁজতে। এই তোমাদের কাজের নমুনা। আমি কোনো বাহানা শুনতে চাই না। এই কাজে যদি আমাকে হাত লাগাতে হয় তাহলে তোমাদের অবস্থা করুণ হবে। তোমাদের কি এখন নতুন করে কাজ শেখাতে হবে আমাকে? সব বিষয়ে এখনো কি মাথা ঘামিয়েছি আমি? খুব স্বাভাবিকভাবে কথাগুলো শেষ করে কফির মগে চুমুক দিল। ঘাড় ঘুরে সাবলীল ভঙ্গিতে কফি খেতে লাগলো। তৌহিদের মুখে তখনও রাগ রাগ ভাবটা লেগে আছে। হাত বাড়িয়ে কফিটা নিজেও খেতে শুরু করলো। ফুস করে শ্বাস ছেড়ে সামনের গম্ভীর মানবের মুখপানে চেয়ে রইল। সেকেন্ড পেরিয়ে মিনিট, অবশেষে মিনিটের সংখ্যাও পড়ল অনেকটা। তৌহিদের কণ্ঠ পাওয়া গেল, সাপের লেজে পাড়া দিলে সাপ তো আসবে ছোবল দিতে, এতে রেগে যাওয়ার কি আছে? আর তুই সাপ ধরাতে ওস্তাদ, যে কোনো পরিস্থিতিতে দক্ষ হাতে সামলে নে। নিজস্ব রিক্সের কথা পরে আমি রেগে যাচ্ছি কেন তা তুই জানিস। তিতলি ছিল আমার সাথে একটা জিনিসের জন্য। ওরা এতদিন সময় নেবে এটা আমার ডায়েরিতে নেই। ওকে যখন জীবনের সঙ্গে বাঁধবি তো এসব কি স্বাভাবিক নয়? ইয়ান? পরের বেলাতেই কি স্বাভাবিক? ইয়ানকে একটু হাসলো। তৌহিদ দৃষ্টি তীক্ষ্ণ করে বোঝার পায়তারা করলো, কিন্তু তেমন লাভ হলো না হয়তো। আমাদের পারিবারিক ব্যবসার ক্ষেত্রে শত্রু থাকা অ্যাবনর্মাল কিছু না তাসিন। সেই সূত্রে আমার সাথেও থাকাটা নর্মাল। পরীর গায়ে এসবের আঁচ লাগার কথা আসে না, কারণ তুই এক্সট্রা সেন্সিটিভ। তুই কি না? তৌহিদ চুপ থাকলো। অবশ্যই সে নিজেও সেন্সিটিভ। নিজের মানুষগুলোর ক্ষেত্রে এক চুলো ছাড় দিবে না কাউকে। পরীকে কেন পাঠালি ওই বাড়িতে? ইয়ান, সবই তো স্বাভাবিক হয়ে গেল, তাহলে আবার নতুন করে এসব কি? কপালে ভাঁজ ফেলে ইয়ানের মুখের দিকে তাকিয়ে বলল তৌহিদ। উত্তরের আশায় চেয়ে থাকলো, কিন্তু কই। অনেকক্ষণ চেয়েও কোনো উত্তর না পেয়ে নিজের ঘাড় ঘুরিয়ে ইয়ানের মতো তাকালো বাহিরে। ভেবে নিল ইয়ান যেহেতু চুপ করে আছে অর্থাৎ সে উত্তর করবে না। না পাঠালেও পারতি, এসব ঠিকঠাক হয়ে যেত। এবার তো কি যেন বলে, হ্যাঁ সংসার করতি। ইয়ানের মনের কথা শুধু ইয়ানই জানে। তার মুখ দেখে মনের কথা আজ করা কারোর পক্ষে সম্ভব না। মানুষ নিজেকে যতটা প্রকাশ করে বা অন্য ব্যক্তিকে যতটা চেনাতে চায়, সে ব্যক্তি তাকে ততটাই চিনতে পারে।
আবার এমনও অনেকে আছে যারা চাইলেও শক্ত মনের হতে পারে না, নিজের স্বভাব সবটাই প্রকাশ করে নিজের আচরণের মাঝে। খোলসে আবৃত মানুষগুলো হয় প্রচণ্ড রকম রহস্যে ঘেরা। তবে কর্পোরেটে দাবিয়ে বেড়ানো কিছু মানুষ একটা নির্দিষ্ট মানুষের কাছে সে নিজের সব সত্তা বিলিয়ে দিতে চায়। কত পার্সেন্ট মানুষ তাতে সম্পূর্ণ হয় তা অপ্রকাশিত। ইয়ানের বেলাতে ইয়ান নিজেই সব সত্তার পরিপূর্ণ। সে চাইলেই পরীর কাছে নিজের আত্মপ্রকাশ ঘটাতে পারে। আদতেও কি পারে? স্বভাব যা রক্তে মিশে সেই খোলস থেকে বেরিয়ে আসা কি এতটাই সহজ? জীবনের 33টা বছর পার করে সে এখন কি আদতেও পারবে নিজেকে খোলাভাবে প্রকাশ করতে? এটা অসম্ভব। বললাম, স্বভাব যা রক্তে মিশে তা পরিবর্তনশীল নয়। আর মাঝেও যে মানিয়ে নিতে পারে, হয়তো লাকি পার্সন নেই। আরও খানিকটা সময় পেরিয়ে যেতেই ওদের দুজনের কথার টপিক পরিবর্তন হয়ে গেল। সিরিয়াস মুখে নিজেদের কথায় ব্যস্ত হয়ে গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।